আজকের আমাদের আলোচনার বিষয় তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ আমাদের করা যেতে পারে ধাতু নিষ্কাশনে, 2 নম্বর কিছু ধাতুর তড়িৎ বিশোধনের কাজে, আর 3 নম্বর তড়িৎ লেপনের কাজে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ করা যেতে পারে। আজকে আমরা আলোচনা করব যে ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ কিভাবে করা যেতে পারে। ধাতু নিষ্কাশন নিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ দেখব। কোনো ধাতুর যৌগ থেকে সংশ্লিষ্ট ধাতুকে পৃথক করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলা হয়। অর্থাৎ কোনো ধাতুর যৌগ থেকে ওই ধাতুটিকে পৃথক করার যে কৌশল বা পদ্ধতি তাকে ধাতু নিষ্কাশন বলা হয়। ধাতু নিষ্কাশন বিভিন্নভাবে করা যেতে পারে, কার্বন বিজারণ পদ্ধতিতে করা যেতে পারে। এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতির সক্রিয় ধাতু যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে অবস্থিত তাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে ধাতু নিষ্কাশন করা হয়। অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে বিশেষ করে সক্রিয় ধাতু সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই সক্রিয় ধাতুগুলো এদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে ধাতু নিষ্কাশন করা হয়। সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে, এই ধাতুগুলোর ক্ষেত্রে ক্লোরাইড লবণ মধ্যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড লবণকে বিগলিত করে বা গলিত করে করা হয় এবং উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে ক্যাথোডে সংশ্লিষ্ট ধাতু পাওয়া যায়। সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ক্লোরাইড লবণ, বিশেষ করে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইডকে বিগলিত করে উপযুক্ত তড়িৎদ্বার অ্যানোড বা ক্যাথোড ব্যবহার করে ক্যাথোডে সংশ্লিষ্ট ধাতুটিকে পাওয়া যায়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদের এর অক্সাইডকে বিগলিত করা হয়, বিশেষ করে অ্যালুমিনা Al2O3কে বিগলিত করে অ্যালুমিনিয়াম ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রয়োগ করে পাওয়া যায়। আমরা দেখে নেব অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন। এই অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করতে গেলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি নেওয়া হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যালুমিনা 60%, ক্রায়োলাইট 20% ও ফ্লুসপার 20%। এই তিনটে জিনিসের মিশ্রণকে 900 ডিগ্রি উষ্ণতায় বিগলিত করা হয় বা গলিত করা হয়। অ্যালুমিনা 60% এবং এর সঙ্গে বিশেষ করে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে অ্যালুমিনা, এর সঙ্গে বিগলক হিসাবে 20% ক্রায়োলাইট এবং ফ্লুসপার ব্যবহার করা হয়, যাতে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা বিগলিত করা যায়। শুধুমাত্র যদি অ্যালুমিনাকে Al2O3কে নিয়ে বিগলন করা হতো তাহলে গলনাঙ্ক প্রায় 2000 ডিগ্রি অর্থাৎ বেশি উষ্ণতায় Al2O3 তরল অবস্থায় পাওয়া যেত। সেই কারণে বিগলক হিসাবে ক্রায়োলাইট এবং ফ্লুসপারকে এখানে ব্যবহার করা হয়। এরপর অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? অ্যানোড হিসাবে 2 নম্বর অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় গ্রাফাইটের দণ্ড, আর ক্যাথোড হিসাবে গ্যাস কার্বন নির্মিত যে প্রলেপ সেটা ব্যবহার করা হয়। কীভাবে করা হয় আমরা একটা ছবিটা দেখে নেব। যে ইস্পাত নির্মিত একটা বড় ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, ইস্পাত নির্মিত একটা বড় ট্যাঙ্কের ভিতরের দিকে গ্রাফাইটের পুরো আস্তরণের প্রলেপ দেওয়া হয়, যেটাকে ক্যাথোড ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযুক্ত করা হয়। ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয় গ্রাফাইটের পুরো আস্তরণকে। এবং অ্যানোড দেখো গ্রাফাইটের দণ্ডটা অনুভূমিক এবং উলম্ব দণ্ডগুলো এইভাবে রাখা থাকে, যেটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়। অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট দণ্ড। এবং এর ভিতরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে অ্যালুমিনা, ক্রায়োলাইট এবং ফ্লুসপারের গলিত দ্রবণ নেওয়া হয়,
যেটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। এবং এখানে একটা ট্যাঙ্কের নিচের দিকে ছিদ্র আছে, যেটা নির্গত অ্যালুমিনিয়াম, গলিত যে অ্যালুমিনিয়াম এখান দিয়ে বের হয়ে যায়। এখানে দেখো অ্যালুমিনার যে তড়িৎ বিয়োজন অর্থাৎ আয়নীয় ভবনটা কি হবে, Al2O3 গলিত অবস্থায় এটা আয়ন উৎপন্ন করবে 2Al3+ এবং 3O2-, কারণ অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অক্সিজেনের 2, 2Al3+ এবং 3O2-। তাহলে এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে ক্যাটায়ন, তাহলে ক্যাথোডে বিক্রিয়া কি হবে, 2 অ্যালুমিনিয়াম 3+ যাবে এবং একটার জন্য 3টে ইলেকট্রন প্রয়োজন, দুটো আয়নের জন্য 6টা ইলেকট্রন প্রয়োজন এবং ইলেকট্রন গ্রহণ করে 2L, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। অপরদিকে অ্যানোডে বিক্রিয়া 3O2- এর 6টা ইলেকট্রন বর্জন করবে, একটা অক্সিজেন আয়নের জন্য 2টো এবং 3টের জন্য 6টা বর্জন করবে, এবং 3O এটা জারণ বিক্রিয়া এবং 3টে এরকম অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে 3O2 হিসাবে বেরিয়ে যাবে। অর্থাৎ যে গলিত মিশ্রণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যদি আমরা চালনা করি, তাহলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু গলিত অবস্থায় জমা হয় এবং অ্যানোডে অক্সিজেনের গ্যাস নির্গত হয়। অর্থাৎ কী হবে, ক্যাথোডের পাশ দিয়ে অ্যালুমিনিয়াম গলিত অবস্থায় নির্গত হবে এবং অ্যানোডের পাশ দিয়ে অক্সিজেন গ্যাসটা কী হবে, অক্সিজেন গ্যাসটা বেরিয়ে যাবে। এরপর আমরা দেখব দ্বিতীয় প্রয়োগ তড়িৎ বিশ্লেষণের, ধাতুর বিশোধন। ধাতুর বিশোধন কিভাবে করা হয়? সাধারণত সাধারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুতে বিভিন্ন ধরনের অশুদ্ধি থাকতে পারে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে ওই অবিশুদ্ধ ধাতু থেকে অশুদ্ধিগুলোকে দূরীভূত করে বিশুদ্ধ ধাতু তৈরি করার যে পদ্ধতি তাকে বলা হয় তড়িৎ বিশোধন। অর্থাৎ সাধারণ পদ্ধতি, বিশেষ করে কার্বন জন পদ্ধতিতে আমরা যদি ধাতু নিষ্কাশন করি, সেই ধাতুতে বিভিন্ন ধরনের অশুদ্ধি থাকতে পারে। এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে বা সাহায্যে ওই অবিশুদ্ধ ধাতুর থেকে অশুদ্ধিগুলোকে দূরীভূত করে আমরা বিশুদ্ধ ধাতু যে তৈরি করার যে পদ্ধতি তাকে বলা হয় তড়িৎ বিশোধন। আমরা কপার ধাতুর তড়িৎ বিশোধন করব কিভাবে, সেটার জন্য আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কপার সালফেটের জলীয় দ্রবণ CuSO4 এর জলীয় দ্রবণ আমরা নেব। সেটা কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে। অ্যানোড হিসাবে আমরা কি নিতে পারি, অবিশুদ্ধ কপারের মোটা পাক, যেটাকে আমরা বিশোধন করব, সেটাকে আমরা কোথায় নেব, অ্যানোডে। এবং ক্যাথোডে হিসাবে আমরা কি ব্যবহার করব, বিশুদ্ধ কপারের একটা পাতলা পাত। ছবিতে দেখতে পাচ্ছ অ্যানোড হিসাবে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করা হয়েছে। এটা তামার অবিশুদ্ধ পাত, এটা তামার অবিশুদ্ধ পাত, অবিশুদ্ধ। আর ক্যাথোড হিসাবে এটা হচ্ছে বিশুদ্ধ পাত, তামার বিশুদ্ধ পাত ব্যবহার করা হয়। এবং দেখো এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কপার সালফেটের জলীয় দ্রবণ এবং সামান্য সালফ্রিক অ্যাসিড মেশানো হয়, যাতে আয়ন উৎপন্নের পরিমাণ বাড়ে এবং তড়িৎ পরিবাহী হয়। এটাকে কি করা হয়, সাধারণত লেডের আস্তরণযুক্ত পাত্রে এই কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়ে অ্যানোড এবং ক্যাথোডকে আংশিকভাবে ডুবিয়ে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামার বিশোধন করা হয়। আমরা আলোচনা করে নেব কিভাবে করা হয়। দ্রবণের মধ্যে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে কি ঘটবে, এখানে অ্যানোড থেকে কপার পরমাণুগুলি, অ্যানোড থেকে কপার পরমাণুগুলি Cu2+ রূপে দ্রবণে চলে আসবে। অ্যানোড থেকে কপার পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ এখানে ইলেকট্রন রেখে দিয়ে, দুটো ইলেকট্রন রেখে দিয়ে Cu2+ রূপে দ্রবণে চলে আসবে, বর্জন করে Cu2+ রূপে দ্রবণে আসে। এবং এই Cu2+, এবং যেহেতু এখানে কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়ে আছে, দ্রবণের যে Cu2+, এই Cu2+ ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে, যেহেতু ক্যাথোড নেগেটিভ,
তাহলে Cu2 প্লাস আয়নগুলি ক্যাথোডে ইলেকট্রন বর্জন করে ধাতব পরমাণুতে পরিণত হয়ে বিশুদ্ধ ধাতু রূপে ক্যাথোডে সঞ্চিত হয়। ফলে কি হয়? ফলে অ্যানোডের ক্রমাগত ক্ষয় হয়, কিন্তু ক্যাথোড পুরু হতে থাকে। এর ফলে ক্যাথোডে সঞ্চিত কপার ধাতু 99.9% বিশুদ্ধ হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে এখানে যে অবিশুদ্ধ তামার আমরা পাত অ্যানোড হিসেবে ব্যবহার করেছি। এখানে তামার যে কপার পরমাণুগুলো দুটো ইলেকট্রন রেখে দিয়ে দ্রবণে চলে আসবে Cu2 প্লাস রূপে, এবং দ্রবণ যেহেতু এখানে কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়েছে, দ্রবণ থেকে Cu2 প্লাস অর্থাৎ কপার আয়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে এবং ক্যাথোডে দুটো ইলেকট্রন গ্রহণ করে এই ক্যাথোডের ওপর জমা হবে কপার পরমাণু হিসাবে। অর্থাৎ অ্যানোডটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোডটা আস্তে আস্তে পুরু হবে। এইভাবে যদি অনেকক্ষণ ধরে এর মধ্যে তড়িৎ চালনা করি তাহলে বিশুদ্ধ যে কপার বা তামা পাওয়া যাবে ক্যাথোড থেকে। আমরা তড়িৎ বিয়োজনটা কিভাবে হয় দেখে নিই। যে তড়িৎ বিয়োজন প্রক্রিয়াটা কিভাবে হয়, কপার সালফেট Cu2 প্লাস SO4 মাইনাস মাইনাস আয়ন এবং H2SO4 2H প্লাস SO4 মাইনাস মাইনাস, এখানে ক্যাটায়ন হিসাবে Cu2 প্লাস এবং অ্যানায়ন হিসেবে দেখো সালফেট মাইনাস মাইনাস আয়ন উৎপন্ন করেছে। তাহলে ক্যাটায়নগুলো কোথায় যাবে? ক্যাটায়নগুলো অবশ্যই ক্যাথোডে যাবে। ক্যাটায়নগুলো কোথায় যাবে? ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে। এখানে হাইড্রোজেন প্লাস যাবে এবং Cu2 প্লাস যাবে। কিন্তু আগের দিন আমরা আলোচনা করেছি যে H প্লাসের তুলনায় Cu2 প্লাস কপার আয়নে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি, তাই সে ক্যাথোড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু হিসাবে ক্যাথোডে জমা হবে, যেটা বিজারণ বিক্রিয়া। আর অ্যানোডে কে যাবে? অ্যানোডে সালফেট মাইনাস যাবে, কিন্তু অ্যানোডের যে কপার পরমাণু তার ইলেকট্রন বর্জনের প্রবণতা সালফার মাইনাস আয়নের তুলনায় অনেক বেশি, কারণে সে দুটো ইলেকট্রন কোথায়? অ্যানোডে রেখে দিয়ে Cu প্লাস রূপে দ্রবণে চলে আসবে, যেটা আমরা জারণ বিক্রিয়া জানি। এবার আমরা দেখে নেব যে অ্যানোড মাড বলতে কি বোঝায়। অ্যানোড মাড বলতে বোঝায় অ্যানোডে যে উপস্থিত অশুদ্ধিগুলো, সিলভার, তারপরে গোল্ড, প্ল্যাটিনাম, AgAuPt অ্যানোডের নিচে কাদার মতো জমা হয়, একে অ্যানোড মাড বলে। অর্থাৎ যখন তড়িৎ বিশ্লেষণ করা হয়, সেই তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সাধারণত তামার পরমাণুগুলো কি হয়? তামার পরমাণুগুলো দুটো ইলেকট্রন অ্যানোডে রেখে দ্রবণে Cu2 প্লাস রূপে চলে আসে, কিন্তু অশুদ্ধিগুলো বিশেষ করে সিলভার, সোনা এবং প্ল্যাটিনাম, AgAuPt অ্যানোডে উপস্থিত অশুদ্ধিগুলি অ্যানোডের নিচে কাদার মতো জমা হয়, একে অ্যানোড মাড বলা হয়। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।